জবাব গোলায়, নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার হামলা চালালেই প্রত্যাঘাত। সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের পরও নির্লজ্জ পাকিস্তান। ড্রোন হামলার চেষ্টা করতেই ইসলামাবাদকে কড়া বার্তা জানালেন ডিজিএমও। ভবিষ্যতে পাকিস্তান আক্রমণ চালালে ভারতীয় সেনা কড়া প্রত্যুত্তর দেবে। আজ রাতের পরিস্থিতির দিকে নজর রাখছে সেনা। একেবারে অপারেশন সিন্দুর ইজ অন জানিয়ে দিল সেনা। 9 জঙ্গি ঘাঁটিতে হামলা হয়েছে এবং টার্গেট ছিল শুধুমাত্র জঙ্গি ও জঙ্গি ঘাঁটি, কোনোভাবেই পাক নাগরিক বা সেনা নয়, সেটা আবার স্পষ্ট করলেন ডিজিএমও। আর গতকাল পাক ডিজিএমও সংঘর্ষ বিরতির আবেদন জানিয়ে দুপুর 3:35 ফোন করেন ভারতের ডিজিএমওকে এবং কাল ফের কথা হবে। আপনাদের জানিয়ে রাখি, আজকে ডোনাল্ড ট্রাম্পও ফের পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলের। সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো নিহতদের পরিবারের যন্ত্রণা অপরিসীম। জঙ্গি ও ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদ রুখতে ভারতের জিরো টলারেন্স ভূমিকা। পাকিস্তান ও পিওকের 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে আমরা। ভারতীয় সেনা সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালো আজ। আমাদের টার্গেট ছিল শুধুই জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি। পাক সেনা বা নাগরিককে টার্গেট করা হয়নি। রাতের পর রাত ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। সামরিক ঘাঁটিতে হামলা ছাড়া কোনো বিকল্প ছিল না। সেনার 3 বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন বায়ুসেনারা। Start with, our fight was neither with the Pakistani military nor with anybody else who's there on the other side. Our fight was with the terrorists. We neutralized the terrorists that we selected to be neutralized, and thereafter we only maintained the air defense posture. However, we were relentlessly pounded by waves after waves, night after night, by his UCAVs, by his drones, and by his other unmanned aerial systems. And that left us with no choice but to retaliate. And yet our retaliation was calibrated, it was graduated, and it was proportionate. এয়ার মার্শাল একে ভারতে কি বললেন আপনারা শুনলেন, আপনাদের সামনে রাখলাম সেই বক্তব্য। একেবারে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে সরাসরি আসবো। ব্রিগেডিয়ার দাস, তার মানে এই যে বারবার করে এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেনার তরফে যে পাক সেনা বা নাগরিককে কোনোভাবেই টার্গেট করা হয়নি, লক্ষ্য শুধুমাত্র জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি। অপারেশন সিন্দুর ইজ অন। এবং যদি পাকিস্তান কোনোভাবে আবার শব্দটার উপর বারবার জোর দিচ্ছে এই কারণেই, কারণ সেনাদের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকে পুরোপুরি স্পষ্ট করে দেওয়া হয় যদি তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান কোনোভাবে কড়া জবাব দেওয়া হবে, অর্থাৎ বার্তাটা স্পষ্ট। হ্যাঁ, দেখুন, সবার আগে এটা বলতে চাইবো যে ভারতবর্ষের গণতন্ত্র দেখুন, যে আমাদের ডিজিএমও এবং অন্যান্য মিলিটারি অফিসার, এয়ারফোর্স আর নেভি যারা অপারেশন দেখছেন, তারা এসে ভারতবর্ষ এবং আন্তর্রাষ্ট্রীয় প্রেসকে একটা ব্রিফিং দিলেন। আমরা তো পাকিস্তানকে এরকম করতে দেখিনি। তাদের দেখেছি যে তাদের বড় বড় মন্ত্রীরা আস্ফালন করছেন যে সব হয়ে গেছে, ভারতবর্ষ নাকি শেষ হয়ে গেছে, তারা এখন বিজয় দিবস করছে। তো এইখানে পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয় কথা, আরেকটা পরিষ্কার হয়েছে যে আমরা টেররিস্টদের পিছনে আমাদের সমস্ত শক্তি লাগিয়েছিলাম এবং টেররিস্ট নিধন হওয়ার পরে আমরা হাত গুটিয়ে দিয়েছিলাম। তারপরে পাকিস্তান যেমন যেমন চেয়েছে তেমন ভাবে তাকে প্রতিহত করা হয়েছে এবং তারপরে পাকিস্তানের এই বিনা কারণে বিনা প্ররোচনায় ড্রোন হামলা ভারতবর্ষের বহু জায়গায় পরপর 2 রাত, প্রথম রাতে মানে একরকম হামলা এবং দ্বিতীয় রাতে একরকম হামলা, তার জবাব দেওয়ার জন্য ভারতবর্ষ খুব স্ট্রং একটা পিউনিটিভ স্ট্রাইক বলি আমরা, পাকিস্তানের অনেক রাডার ইনস্টলেশন এবং এয়ার ঘাঁটিকে, মিলিটারি টার্গেটকে একমাত্র, কোনো সিভিলিয়ান টার্গেট না, ঘুরিয়ে দেয়। এবং সেইখানে এটা এতই বড় ব্যাপার হয়ে যায় যে তাদের তরফ থেকে একটা মনে হয় আর্তনাদ বা একটা বাজবার একটা আরতি আসে, সেটা ডিজিএমওর আপনারা বলছেন ফোন কল, যেটা বলছেন 3:30টার সময়, এবং সেখান থেকে তারা বোধহয় একটা মুখ বাঁচিয়ে বেরিয়ে আসবার রাস্তা খুঁজছিলেন। ভারত যেহেতু দায়িত্বশীল দেশ, ভারতের যেহেতু পাকিস্তানের মিলিটারি বা পাকিস্তানের সিভিলিয়ানদের সঙ্গে কোনো বিশেষ বোঝাপড়ার দরকার ছিল না, পাকিস্তানের পোষা টেররিস্টদের সঙ্গে ছিল, ভারত সেই রাস্তাটা তাদের মেনে নিয়েছে
এবং তাতে তারা কিভাবে ভারত এনশিওর করবে যে এই ব্যাপারটা পার্মানেন্টলি এই টেররিস্ট ক্যাম্প এবং টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে মদত করবার ব্যাপারটা বন্ধ হবে, সেটার জন্য আগামীকাল থেকে তারা বসবে। মাঝখানে একটা রাত আছে, ভারত বলেছে এই রাতে যদি তারা আবার যেটা গতকাল দেখা গেছিল উল্লঙ্ঘন করেছিল ওরা সেটা হয়, তাহলে ভারত তার জবাব দেবে এবং নেভি, এয়ারফোর্স, আর্মি সেটার জন্য একেবারে মুখিয়ে আছে। এটাও বলেছে যে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, একটা সাময়িক বিরতি নেওয়া হয়েছে যাতে মডালিটিস যে কিভাবে এই সিজফায়ারটাকে দীর্ঘস্থায়ী করা যায় এবং ফলপ্রসূ করা যায় সেটার জন্য একটা প্রচেষ্টা হবে। এই অলিভ ব্রাঞ্চটা পাকিস্তান চেয়েছিল এবং ভারত দায়িত্বশীল দেশ হিসাবে দিয়েছে এবং আমি মনে করি সেটা একটা সঠিক পদক্ষেপ। এবং আমাদের এই যে প্রেস কনফারেন্স করে বলা, আমি মনে করি এটাই আমাদের ডেমোক্রেটিক শক্তিকে দেখাচ্ছে। একেবারে ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ আবারও সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রত্যাঘাতের জন্য ভারত কিন্তু সব সময় তৈরি। গোয়েন্দাদের দেওয়া তথ্য থেকে টার্গেট নিশ্চিত করা হয়। হামলায় কমপক্ষে 100 জঙ্গির মৃত্যু হয়েছে, সাংবাদিক বৈঠকে জানালেন ডিজিএমও। जैसे ही ऑपरेशन सिंदूर कॉन्सेप्चुअलाइज हुआ तो हमारा जो पीछे की कार्रवाई होती है स्पेड वर्क और टारगेट्स को आइडेंटिफाई और एनालाइज करने की कार्रवाई शुरू हो गई थी। मैंने जब स्टेटमेंट दिया तो मैंने बताया कि बहुत सारे थे, हमने 21 दिखाए होंगे और भी हैं, लेकिन वो लिस्ट फिल्टर करते करते 21 तक पहुंची। अब क्या आगे एंगेज किए जाएंगे? अगर ज़रूरत पड़ेगी तो ज़रूर एंगेज किए जाएंगे, लेकिन मैंने बताया कि इस समय जो इंट एजेंसीज ने हमें बताया कि फलाने कैंप में प्रेजेंस है, हमने उनको एंगेज किया। कुछ नाम मैंने लिए, कुछ नाम अभी पुख्ता किए जा रहे हैं। मैंने आपको बताया कि जो इंट एजेंसीज ने अभी तक असेसमेंट किया है उसमें उन्होंने कहा है कि तकरीबन 100 से ज़्यादा मारे गए हैं। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব। কর্নেল দাস, একেবারে এটা স্পষ্ট বারবার করে দেওয়া হয়েছে যে প্রত্যাঘাত ভারত করবে যে কোনোভাবেই, কিন্তু যে বিষয়টা আমরা দেখেছিলাম পাকিস্তানের কাছ থেকে বারবার আমাদের সিভিলিয়ানদের টার্গেট করা হয়েছিল, যেভাবে গোলাবর্ষণ চলেছে, সেখানে ভারত যখন 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল তারপরেও এটা বলেছিল যে আমাদের টার্গেট শুধুমাত্র জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি। আজকেও সেই বার্তা আবারও স্পষ্ট করে দেওয়া হলো। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে এখন অফ সিন্দুর যে অপারেশন চালাচ্ছে, সবাই জানতে চাইবে এটার পারপাসটা কি। এইটার অপারেশন লঞ্চ করার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করবে না, কারণ আমরা 26 জন সহনাগরিককে হারিয়েছি, নিরপরাধ যারা ওখানে গিয়েছিল বেড়াতে। সেই জন্য আমাদের মুখ্য টার্গেট হচ্ছে মিলিটেন্ট ঘাঁটিগুলো। আর সেইখানে আমরা কিন্তু ফিজিক্যালি গিয়ে অ্যাসল্ট করছি না, আমরা লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমাদের পদাতিক বাহিনী বা আর্টিলারি জওয়ানরা ওখানে গিয়ে অপারেশন করছে না, আমরা মিসাইল দিয়ে ওই টার্গেটগুলিকে মারছি। এবং ওই টার্গেটগুলি এমন নিখুঁতভাবে এঙ্গেজ করা হচ্ছে তাতে কোনো কোল্যাটারাল ড্যামেজ, মানে যেটা নাকি একটা আন্তর্জাতিক চিৎকার শুরু করতে পারে, সেটা হয়নি। যার জন্য আপনারা মনে রাখবেন যে ওরা লাহোর থেকে করাচি প্লেনে করে যাত্রী বোঝাই বেসামরিক বিমান চালাচ্ছিল। ওরা এটা আশা করছিল যে ভারতের কোনো একটা মিসাইল এসে লাগবে, তাহলে সারা বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে বদনাম করবে, কিন্তু ভারত সেই ফাঁদে পা দেয়। এটা সম্পূর্ণ পেশাগত। আমি আবার বলছি যে রণনীতির প্রিন্সিপালে একটা কথা আছে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ম্যাক্সিমাম ডিভিডেন্ড। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছিলেন যে আমাদের লাইন অফ কন্ট্রোলে এরা আমাদের গ্রামের উপর মারছে, ওদের সেটা জবাব কী হবে? আমরাও করছি, কেন ওদের যেসব মিলিটারি পোস্ট থেকে গোলাগাল আসছে আমরা সেসব পোস্টগুলিকে এঙ্গেজ করছি ইন্ডিয়ান আর্টিলারি থেকে। সেটা হচ্ছে মিলিটারি যখন আমাদেরকে মারছে আমরা রিটালিয়েট করছি, সেটা হচ্ছে আমাদের পজিশন। সেটা সন্ধ্যাবেলা ডিজিএমও পরিষ্কার বলে দিয়েছে যে অপারেশন সিন্ধু ইজ অন। আবার যদি কোনো মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার ওরা করে ইমিডিয়েটলি উইল রিঅ্যাক্ট।
তো সেইটা এই যে রিয়াকশনটা এবং ভারতীয় সেনার নৌ স্থল এবং জল মানে বায়ু তিন সেনাবাহিনীর এই যে আজকের সাংবাদিক বৈঠক, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তারা বার্তা দিলেন, আপনি কি বার্তা পেলেন? মানে কি মনে হচ্ছে এবার আরো কড়া স্টেপ নেবে ভারত? একদম তাই, সেটা পরিষ্কার বলে যাবে এবং এইটাকে ফাইনালি বলা হবে 12 তারিখে 2 ডিজিএমওর মিটিংয়ে, অর্থাৎ আগামীকাল ওদের ডিজিএমওর সাথে আমাদের ডিজিএমওর বৈঠক হবে। ওদের ডিজিএমও কি চায়, ওরা যদি বলে যে না আমাদের কোনো মিলিটারি বা লাইন অফ কন্ট্রোল থেকে কোনো গোলা বারুদ ফায়ার হবে না, ভারত বলবে ঠিক আছে ভালো কথা, আমরাও তোমাদের রিটালিয়েট করবো না। কিন্তু আমাদের নাগরিকের উপর যদি হামলা হয় তাহলে আমরা সেই মিলিটারি ইনস্টলেশন মানে যারা যেখান থেকে করছে সেইটুকু জায়গার মধ্যে কনফাইন রেখে আমরা আঘাত করব। কারণ ভারত এখন ফুল ফ্লেজেড পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে যেতে চায় না এই ইস্যুর উপর। আমাদের হচ্ছে প্রথমে টেররিস্টদের ইনফ্রাস্ট্রাকচার খতম করো, আর তার উপর যখন মিলিটারিরা রিটালি করবে, আমাদের উপর আক্রমণ করবে, মিলিটারি যেই অংশটা তাকে আমরা এনগেজ করব। একেবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিল ভারত। গুলি চললে গোলা চলবে, পাকিস্তানের নাম না করে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। কঠোর অবস্থান নিয়েছে সেনা। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাতের জন্য পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। দেখুন, সংঘর্ষ বিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে ভারতের দিকে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান, যার ফলে তাদের আসল চেহারাটা আরও একবার সামনে চলে এসেছে। ভারতও বুঝিয়ে দিয়েছে পাকিস্তান যে ভাষা বোঝে উত্তর দেওয়া হবে সেই ভাষাতেই। পাকিস্তানের নাম না করে বারবার হুঙ্কার ছেড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, কড়া বার্তায় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন গুলি চললে গোলা চলবে। সেই সঙ্গে জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। পাকিস্তান অবশ্য আছে পাকিস্তানি, তারা ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছে। পাঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের চক্রান্ত করেছিল পাকিস্তান, তবে তার পর্দা ফাঁস করেছে বিএসএফ ও পুলিশ। এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের রুরালের আজনানা থানা এলাকার শেখ ভাট্টি গ্রামে শনিবার দিন এখানে বিএসএফ এবং পুলিশ তারা আসে এবং এই যে জায়গা রয়েছে যেটা সম্পূর্ণ ফাঁকা জমি রয়েছে, চাষের জমি, এখান থেকে একটা বড় প্যাকেট উদ্ধার করে এবং সেই প্যাকেট খুলতে সেখান থেকে উদ্ধার হয় আরডিএক্স, সেখান থেকে উদ্ধার হয় ডিটোনেটর, সেখান থেকে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। রাজস্থানের জয়সালমেরে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ছোড়া মিসাইল। জম্মুর আরএসপুরা সেক্টরে এখনো দেওয়ালে গেঁথে রয়েছে এলওসির ওপার থেকে ফায়ার করা পাক মর্টার। যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলার ঘটনা ঘটে এবং অধিকাংশ জায়গায় সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছিল, তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল আরএসপুরা সেক্টরের এই গ্রামে এসে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়ি, তার উঠানে পাঁচিলের ধার ঘেঁষে আছড়ে পড়েছে পাকিস্তানের মর্টার। এই প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে সেনা। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাতের জন্য পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস অনিল চৌহান এবং 3 সেনার প্রধানরা। हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত পাক সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন তা নিয়ে সরব বিরোধীরা। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে লিখেছেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। हम सबको बड़ा आश्चर्य हुआ जब सीज फायर की जो घोषणा है वो अमेरिकी राष्ट्रपति ने करी। ये शायद पहली बार हुआ है कि
इस प्रकार की सीज फायर की घोषणा सोशल मीडिया के माध्यम से अमेरिका के राष्ट्रपति करते हैं और जो उन्होंने अपने सोशल पोस्ट पर लिखा है, भारत और पाकिस्तान के बीच जो मसला है उसका अंतर्राष्ट्रीयकरण करने का जो एक ये नया कदम हम लोगों ने देखा है, ये बहुत आश्चर्यजनक है। সংঘর্ষ বিরতি ঘোষণার পর জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব, রাজস্থান থেকে গুজরাট, সীমান্ত হোক বা নিয়ন্ত্রণ রেখা, থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে সর্বত্র। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কড়া প্রত্যুত্তর দেয়া হবে, পাকিস্তান সংঘর্ষ বিরতি না মানলে, লঙ্ঘন করলে কড়া জবাব দেয়া হবে, সেটা যেমন সেনা বলছে, প্রধানমন্ত্রীও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন গুলি চললে গোলা চলবে। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, আপনি গতকাল থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন যখন ট্রাম্পের মধ্যস্থতা এবং তারপর বিরোধীরা বারবার সরব হয়েছেন রাহুল গান্ধীর। আমি এই পার্টটা নেব যেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি চিঠিতে উল্লেখ করছেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর আর মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না, প্রতিরক্ষা মন্ত্রী কেন কিছু বলছেন না? আজকে কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দুজনেই স্পষ্ট করে জানিয়ে দিলেন কোনোভাবে রেয়াত করা হবে না এবং কড়া জবাব দেয়া হবে। না দেখো পাপিয়া, মানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমাদের কারো বক্তব্য নেই, কিন্তু আমাদের অবশ্যই বক্তব্য আছে যেভাবে ট্রাম্প মধ্যস্থতার নাম করে কার্যত বলা যায় যে তার প্রাধান্য প্রতিষ্ঠা করলো, সেটা কিন্তু ভীষণ অবজেকশনেবল। কারণ সিমলা চুক্তিতে পরিষ্কার করে বলা ছিল যে ভারত পাকিস্তানের যে কোনো সমস্যা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ একেবারেই কাম্য নয় এবং তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ আমরা কোনোদিনই চাইনি। তাহলে এমন কি ঘটলো যে আমরা তৃতীয় পক্ষের মানে ট্রাম্পের হস্তক্ষেপ আমরা গ্রহণ করলাম বা নির্দেশ মানলাম? দেখো, যেটা প্রশ্ন, ট্রাম্পের টুইটটার দিকে তুমি তাকাও। ট্রাম্পের টুইটে ভারত এবং পাকিস্তানকে একই আসনে বসিয়ে দিয়েছে। মানে প্রশ্নটা হচ্ছে, ভারত আর পাকিস্তান এই সংঘর্ষে কি সত্যি একই জায়গায় আছে? আমরা আক্রান্ত, আমাদের নিরীহ 26 জনকে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীরা গুলি করে মেরেছে। পাকিস্তান একটা রোক স্টেট এবং উগ্রপন্থীদেরকে প্রমোট করছে বছরকে বছর। মানে এইরকম একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র আর ভারতবর্ষকে এক করে দিয়ে কি বার্তা দিতে চাইছে ট্রাম্প? এবং আমরা কেন তীব্র থেকে তীব্রভাবে প্রতিবাদ করতে পারছি না? বা কোন ঘটনা ঘটলো যে আমরা ট্রাম্পের মধ্যস্থতাটাকে মেনে নিলাম? এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় যে আমাদের যে ঘোষিত নীতি ছিল সিমলা চুক্তির বাইরে আমরা যাব না। আমাদের ভারত এবং পাকিস্তানের যে কোনো সমস্যার সমাধান একমাত্র সিমলা চুক্তির মাধ্যমে খুঁজতে হবে, অর্থাৎ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে। কেন আমরা তৃতীয় পক্ষের ট্রাম্পের মানে সাহায্য নিতে হলো এবং ট্রাম্প জয়গান করলো এবং আমাদের এবং পাকিস্তানকে একই আসনে বসিয়ে বিশ্বের কাছে আমাদেরকে নত করেছে। কারণ আমরা ভিকটিম স্টেট এবং একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান এবং ভারতবর্ষকে একই জায়গায় একই আসনে বসিয়ে মানে কার্যত বলা যায় যে আমাদেরকে হিউমিলিয়েট করেছে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর বন্ধু। এবং একই সাথে তোমায় বলতে চাই যে সেটা হলো, আমি সেনা কর্তাদের বক্তব্য শুনলাম, তাদের সাথে আমি একটু ডিফার করব যে রাষ্ট্র মানে মিলিটারি এবং জঙ্গিদের কোনো তফাৎ করে না, কার্যত বলা যায় যে পাকিস্তান একটা রোক স্টেট হিসাবে একদিকে সেনাবাহিনী আর আরেকদিকে হলো এই মৌলবাদী সংগঠনগুলো বা জঙ্গি সংগঠনগুলো। ফলে আমাদের স্ট্রাইকটা কেন সর্বাত্মক পাকিস্তানের বিরুদ্ধে হবে না, যেখানে পাকিস্তানের আর্মি বাধ্য হবে মাথার মানে নতুজানু হয়ে ভিক্ষা চাইবে, প্রাণের ভিক্ষা চাইবে? কেন আমরা দুটোকে আলাদা করে দেখছি আমি জানি না। মানে পাকিস্তানের সেনাবাহিনী তারাই তো এই জঙ্গি সংগঠনগুলোকে পাঠায়। মানে কেবলমাত্র জঙ্গি সংগঠনগুলোকে কেন টার্গেটে আমরা সীমাবদ্ধ থাকবো? পাকিস্তানের আর্মিকে যতক্ষণ পর্যন্ত আমরা দুর্মুষ করতে না পারবো, তাদের সেনাপ্রধান যতক্ষণ পর্যন্ত হাঁটু কেড়ে আমাদের কাছে প্রাণ ভিক্ষা না চাইবে, ততক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী কেন যুদ্ধ চালালেন না? এই প্রশ্নটা আসবে। কেন আমরা আন্তর্জাতিক চাপে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করলাম? কেন আমাদের 6 ফায়ারে যেতে হলো? কেন পাকিস্তানকে হারাতে পারলাম না 1971 সালে যেমন করে হারিয়েছিলাম এবং 96,000 সেনাকে বন্দী করেছিলাম, বাধ্য করেছিলাম ভারতের কাছে প্রাণ ভিক্ষা চাইতে? কেন আমরা সেই কাজটা করতে পারলাম না? এখন আমরা
শক্তিশালী, চতুর্থ শক্তিশালী আর্মি নিয়ে আমরা চলছি। তাহলে প্রশ্নটা শেষ পর্যন্ত আসছে, আমাদের পলিটিক্যাল লিডারদের মধ্যে কি সেই কারেজের অভাব? সেই কারেজের অভাব হলো সেনাবাহিনীকে নিয়ে কোনো প্রশ্ন নেই, সেনাবাহিনী অ্যাডভান্টেজ অবস্থায় ছিল, প্রত্যেকটা স্টেটমেন্ট তারা আজকে ঠিক বলেছেন। কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার কেন মানে ট্রাম্পের কাছে কার্যত বর্ষতা স্বীকার করতে হলো, এবং ট্রাম্প ভারত এবং পাকিস্তানকে একই আসনে বসালো। আজকে এটা ভাবতে লজ্জা লাগছে যে একটা রোক স্টেট, একটা জঙ্গি রাষ্ট্র, তাদের সাথে আমাদেরকে একসাথে বসিয়ে বিশ্বের কাছে কি বার্তা দিল? যে রাষ্ট্রটা, যে পাকিস্তান দিনের পর দিন জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, সেই পাকিস্তানকে পরাজিত আমরা কেন করতে পারলাম না? এই প্রশ্নটা কিন্তু আমার থাকবেই। একদম, অর্থাৎ বিশ্বনাথ দা পরিষ্কার করে যেটা বলছেন যে যেভাবে প্রত্যেকেই জানে যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হচ্ছে পাকিস্তান, জঙ্গিদের ক্রমাগত মদত দিয়ে এসছে, দশকের পর দশক ধরে ভারতকে রক্তাক্ত করেছে পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান। সেই পাকিস্তানের সুরে কেন গান গাইলো আমেরিকা? কেন ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করলো? আর সেটা কেন মেনে নিল ভারত? আমি অভ্রর কাছে আসবো। খুবই রেসপেক্ট করি, কিন্তু আমার আজকে মনে হচ্ছে উনি বোধহয় দুপুরের পর থেকে খবরগুলো ঠিক আপডেট রাখেননি। নয়তো এএনআই এর প্রকাশ করা এই নিউজটা ওনার নিশ্চয়ই জানা উচিত ছিল বলে আমি মনে করি, যেখানে পরিষ্কার কেন্দ্রীয় সরকার তথা যশস্বী প্রধানমন্ত্রীর বার্তা কিন্তু জনসমক্ষে চলে এসছে। আমি একদম পড়ে শোনাচ্ছি, কারণ উনি এত কথা বলেছেন। উই হ্যাভ আ ভেরি ক্লিয়ার পজিশন অন কাশ্মীর। দেয়ার ইজ অনলি ওয়ান ম্যাটার লেফট, দ্য রিটার্ন অফ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে। দেয়ার ইজ নাথিং এলস টু টক. If they talk about handling over terrorists, we can talk. We don't have any intention of any other topic. We don't want anyone to mediate. We don't need anyone to mediate. এটার পরে আমার মনে হয় বিশ্বনাথ স্যার আমাকে একটু শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন। এই তো এএনআই আপনি দেখে নিন, এএনআই প্রকাশ করেছে, এএনআই, আমি নাম করে বলছি, এএনআই। বিশ্বনাথ স্যার দুপুরবেলার পর থেকে হয়তো ঘুমিয়েছিলেন, উনি নিউজটা আপডেট রাখেনি, সেটা আমার দোষ হতে পারে না, আমার শর্টকামিং হতে পারে না, কিন্তু ক্লিয়ার স্টেটমেন্ট কিন্তু স্যার আমি মাঝখানে বলিনি, আমি শুনেছি চুপচাপ, আপনি একটু শুনুন প্লিজ। ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারপরে তথ্যের নিশ্চয়ই করবেন, ওনাকে তো আটকাননি, আমাকেও কাইন্ডলি আটকাবেন না, আমি বলে নি তারপর প্রশ্ন করব, আমি প্রশ্নের উত্তর দেব, 100 বার দেব। তথ্যের অপলাপ করে আমাদের দেশকে এভাবে ছোট করা, এবং একটা শ্রেণীর লোকজন যারা এই মুহূর্তে দেশের ভেতর দাঁড়িয়ে দেশকে ছোট করার পরিকল্পনা করছে, কোথাও তাদের সুরে সুর মিলিয়ে কথা বলা, এটা কিন্তু আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি একটা কথা বলি, আমাদের দেশ কখনোই পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেনি। ইট ওয়াজ আ ওয়ার এগেনস্ট টেররিজম। আপনারা এটা কেন ঘুরিয়ে দিচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনারা না, আমি সম্মানীয় বিশ্বনাথ স্যারকেই বলবো, উনি কি প্রথম থেকে এটা ফলো করেননি? ইট ওয়াজ আ ওয়ার এগেইনস্ট টেররিজম, নট আ ওয়ার এগেইনস্ট পাকিস্তান। তোমাকে করতেই হবে, মানে বিষয়টা হচ্ছে কি, বিরোধীদের যেটা প্রশ্ন যে এতবার যখন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান, তাহলে সেটা কেন ভারত চুপ করে থাকলো? কারণ ভারত বারবার বলছে তাদের টার্গেট হচ্ছে, মানে যেটা বিশ্বনাথ দাও বলতে চাইছেন যে টার্গেট শুধু জঙ্গি ঘাঁটি, কেন পুরো পাকিস্তানের মানে ব্যাপারটা নয়, বিরুদ্ধে নয়। দেবস্মিতা দি, আপনি কি চান পাকিস্তানের সিভিলিয়ানদের আমরা মারবো? আপনি কি এটা চান? আপনি একই না বলুন না, এটা পাক সেনার কথা বলা হচ্ছে, পাক সেনার কথা বলা হচ্ছে। অব্র, তুমি ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছ, তুমি গুলিয়ে দিচ্ছ। কিন্তু আমি বলছি না, আপনারা গুলিয়ে দিচ্ছেন। না না না, একদম না, একদম না। তোমায় থামালাম অব্র, তোমায় থামালাম, তোমায় থামালাম অব্র। পরিষ্কার করে আমরা স্পষ্ট করে বলছি যে ভারতীয় সেনার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনোভাবেই আমাদের শুধুমাত্র নির্দিষ্ট করে বলছি আমরা যে আমাদের জঙ্গি এবং জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করাই হচ্ছে আমাদের লক্ষ্য। কোনোভাবেই পাক সেনাদের ওপর হামলা করা, সেনা ঘাঁটিতে হামলা করা আমাদের লক্ষ্য নয়, সেটা ভারতীয় সেনা বারবার করে স্পষ্ট করে দিয়েছে। আমরা কখনোই সেই কথা ওভারল্যাপও করছি না, সেই কথাতে কন্ট্রাডিক্টও করছি না। না, সেটা বিশ্বনাথের বিষয়, বিশ্বনাথ বলবেন। তুমি না না, তুমি বললে যে আমরা বলছি, আমাদের কথা সেটা নয়, আমরা কখনোই সেই কথা বলছি না, তুমি আমাদের উদ্দেশ্যে বলছো। অব্র, একদম স্পষ্ট পরিষ্কার করে বলে দিতে চাই, ভারতীয় সেনাবাহিনী যে কথা বলেছে একদম কোট আনকোট সেই কথাই আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আবার জানাচ্ছি। ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে কখনোই পাকিস্তানের সেনার ওপর হামলা চালানো আমাদের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়, এবং সেই সঙ্গে নিরীহ নাগরিকদের ওপর হামলা চালানো আমাদের উদ্দেশ্য নয়। প্রত্যাঘাতে আমরা এমন ভাবে প্রত্যাঘাত করেছি, একদম প্রিসাইজ কথা
কথাটা বারবার করে তারা ব্যবহার করেছেন যে নির্ভুল এবং নিখুঁত প্রত্যাঘাত করা হয়েছে, যাতে কোনো সাধারণ নাগরিক, সাধারণ মানুষ আহত না হন, জখম না হন, কারণ শুধুমাত্র লক্ষ্য জঙ্গি নিকেশ, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া। একেবারে অভ্র তোমার কাছে পরে আসবো, তোমাকে থামালাম, আসবো পরে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি প্রথমেই বলি যে এই যে বারবার গোটা দেশ জুড়ে এই যে আলোড়ন হচ্ছে না, যে কেন আমেরিকা, সেটা আমেরিকার দায়। প্রথম কথাই এই যে সিজ ফায়ার, আমি পড়ে শোনাচ্ছি, সিজ ফায়ার ইজ নট অ্যান এগ্রিমেন্ট। কি বলা আছে সিমলা এগ্রিমেন্টের 1-2 ধারায় পরিষ্কার বলা আছে দ্যাট দ্য টু কান্ট্রিজ আর রিজলভ টু সেটল দেয়ার ডিফারেন্সেস বাই পিসফুল মিনস থ্রু বায়োল্যাটারাল নেগোসিয়েশনস, অথবা তারপরেও একটা লাইন আছে যে অর বাই এনি আদার পিসফুল মিনস মিউচুয়ালি এগ্রিড আপন বিটুইন দিস টু পার্টিজ। এখানে নেগোসিয়েশন হলো কোথায়? সিজ ফায়ার যখন হয় তখন থার্ড পার্টি মিডিয়েট করে, 1999-এ হয়েছিল, বিল ক্লিন্টনও মিডিয়েট করেছিলেন, কিন্তু বিল ক্লিন্টন এরকম পোস্ট করেননি, পোস্ট করেছেন ট্রাম্প। তার দায়িত্ব, এটার দায়িত্ব কিন্তু আমি অন্য দিক থেকেও বলবো, এটার দায়িত্ব পাকিস্তানেরও নয়, এটার দায়িত্ব ভারতেরও নয়, কারোরই এটার দায়িত্ব নয়। তারা ডিজিএমওর মারফত একটা ফর্মাল লেভেলে রিকোয়েস্ট এসছে, সেই রিকোয়েস্টের ভিত্তিতে ভারত স্বীকার করে নিয়েছে। এইবার আমি আসছি দ্বিতীয় যে পয়েন্টটা, বারবার করে এই যে শুধু যুদ্ধ কি শুধু মানে মাইট দিয়ে হয়? 71 সালে 93,000 লড়েছিল, আর এখানে 3,000 ড্রোন লড়ছে। সময়টা পাল্টে গেছে। এইবার যে সময় পাল্টেছে তার পরিপ্রেক্ষিতে আমি বলছি 5টা ফ্রন্টে লড়াই শুরু হয়েছে, এবং এটাকে আপনি বলতে পারেন নতুন মোদি ডক্ট্রিন বলতে পারেন, আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন। আমি যেটা ভেবেছি, আমার যা বক্তব্য, আমি যদি পেপার লিখি তাই বলবো। সেখানে আমি বলছি নতুন মিলিটারি স্ট্র্যাটেজি তৈরি করতে চলেছে। দেখুন, বলে দিয়েছে ক্রস বর্ডার টেরোরিজম উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। এটা আজ পর্যন্ত কোনো দিন হয়নি। আজ পর্যন্ত পিওকেতে বালাকোটে গিয়েছিল, পুলওয়ামাতে গিয়েছিল, পুলওয়ামার পরে উড়ির পরে গেছিল, কিন্তু এই যে ভাওয়ালপুরে গিয়ে মারছে, পাঞ্জাবে গিয়ে করছে, অর্থাৎ পাকিস্তানের নিজস্ব সয়েলে গিয়ে মারছে, এটা প্রথম। এবং অ্যাক্ট অফ টেরার উইল বি কনসিডার অফ অ্যাক্ট অফ ওয়ার। এই ব্যাপারটা কিন্তু কোটা স্ট্র্যাটেজিটাকে পাল্টেছে, পলিসিটাকে ফলো করুন। দ্বিতীয়, ইন্দাস ওয়াটার ট্রিটি, এখনো কি বলা হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটি? ওটা অ্যাবেন্সে আছে। আপনারা দেখেছেন, প্রথমে 2 দিন জল বন্ধ করা হলো, কি বলা হলো যে আমরা প্রথমে ফ্লাশ করা হলো, গোটা দেশ পিওকেতে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, জল বেরিয়ে গেল, তারপরে ডিসিল্ড করা হলো। এই সমস্ত ডিসিল্ড করতে পারতো না, একটা বাজে একটা চুক্তি বহু বছর আগে কেউ করেছিল, আমি তাদের সমালোচনা করতে চাইছি না, সেই পরিস্থিতিটা তারা করেছিলেন। 80% জল চলে যাচ্ছে ও দেশে, একটা কোনো ড্যাম আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় দাঁড়িয়ে ওই সালালা ড্যাম আর ওই আরেকটা ড্যাম, এই দুটো ড্যামের ডিসিল্টিং করা হয়েছে, জল সেগুলো প্রথমে জল ছাড়া হয়েছে, তারপরে ডিসিল্টিং করে ফের বন্ধ করা হয়েছে, ফের আবার যে মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে লোকে দেখেছে চোখের সামনে। আজ পর্যন্ত ঝিলম নদীতে এরকম কোনো দিন হয়নি যে 1.5 ফুট জল চলে গেছে। পাকিস্তানের কাছে এটা একটা বিরাট যে যখন এই মে জুন মাসে 1.5 ফুট জল কিন্তু করে দিতে পারে, এবং 4 দিন যদি খারিফ মরশুমের সব কিছু বন্ধ হয়ে যাবে। থার্ড, আমি তাড়াতাড়ি বলবার চেষ্টা করছি, বায়োল্যাটারাল যে থার্ড পার্টি ট্রেড, এমনকি বায়োল্যাটারাল ট্রেড বন্ধ করা হয়েছে, থার্ড পার্টি ট্রেড থ্রু অন্য ফরেন কান্ট্রিজ সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ফোর্থ যেটা করা হয়েছে, সমস্ত পার্সন টু পার্সন কন্ট্যাক্ট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ভিসা, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সমস্ত পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ করা হয়েছে, এবং লাস্ট ডিপ্লোম্যাটিক অফেন্সিভ নেওয়া হয়েছে টু আইসোলেট পাকিস্তান। যুদ্ধ এক ফ্রন্টে হয় না, দমাদম গোলা ছেড়ে দিলাম তাতেই কিন্তু যুদ্ধ হয় না, তাতে আমাদের কোল্যাটারাল ড্যামেজ অনেক বাড়তো। সেই ড্যামেজকে কমিয়ে যদি আমি স্পেসিফিক জায়গায় যুদ্ধটা করতে পারি, দ্যাট ইজ বুদ্ধিমানের কাজ, এবং সেটা এই দেশের সরকার করেছে, রাইট মোমেন্টে রাইট ডিসিশন নিয়েছে। এটাতে সম্পূর্ণভাবে এটা আমার মনে হয় না এই জাতীয়। আর পাকিস্তানের কথা, আমেরিকা মার্কো রুবিও ফরেন সেক্রেটারি অফ স্টেট মানে ফরেন অ্যাফেয়ার্স মানে ফরেন মিনিস্টার, তিনি কথা বলছেন আসিম মুনিরের সঙ্গে। আমরা ভাবতেই পারি না ফরেন মিনিস্টার কথা বলে ফরেন মিনিস্টারের সঙ্গে। ওদের দেশের কোনো গণতন্ত্রই নেই, ওদের দেশের জেনারেল সব ডিসাইড করে। সুতরাং আসিম মুনির যা চাইছে তাই হয়।
সুতরাং আমাদেরকে এই বিষয়টা দেখতে হবে এবং বুঝতে হবে। একেবারে একেবারে রবীন্দ্রবাবু ঠিক যে কথাগুলো বলছেন, আজকে যখন প্রেস ব্রিফিং করা হলো ভারতীয় সেনার তরফে, সেখানেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যাঘাত কিন্তু চলবে যদি ওপাশ থেকে কিছু আসে, এবং এটাও বলে দেওয়া হলো যে হামলা চালানোই আমাদের কাজ, বডি গোনা নয়। কি বলা হলো আজকের প্রেস ব্রিফিং এ, রাখবো আপনাদের সামনে। Whatever methods and whatever means we have chosen, it had the desired effects on the enemy targets. How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, একেবারে ঠিক যে বক্তব্যটা রাখলাম আমি ওটা নিয়েই যাব, কারণ তর্ক বিতর্ক রয়েছে, ওটা পরবর্তীতে আসবো। তবে একদম যেটা স্পষ্ট করে বলে দেওয়া হলো যে সেনার কাজ করছে, হামলা চালানো কাজ, বডি গোনা কাজ নয়, একেবারে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়াটা কাজ। দেখুন, আমি এটা বলতে চাইছি, ওনারা আজকের ব্রিফিং এও বলেছেন এবং গতকালও আমরা প্রেস কনফারেন্স ওটা জানতে পেরেছিলাম যে 6টি এয়ারফিল্ডের ওরা নাম নিয়েছে। তার মধ্যে আমি একটি এয়ারফিল্ডের কথা বলবো, এটার নাম চাকলা। এটা হচ্ছে পাকিস্তানের, মানে আমাদের দেশের ভাষায় দিল্লিতে যদি কোনো মিসাইল স্ট্রাইক হয়, এখানে পাকিস্তানের এই এয়ারফিল্ড এবং এই এরিয়াটা নিয়ে একটা গর্ব ছিল যে এখানে মাছি গলতে পারবে না। সেখানে দেখা গেছে যে কিভাবে তারা গিয়ে ওটা ডিস্ট্রয় করে দিয়েছে, এবং সেই জায়গাটার পর থেকে এই ফোন কলটা আসে। তার আগে অবধি এদের যা মানসিকতা, তাতে এরা শেষ মুহূর্ত অবধি এরকম ভাবে এই ফোন কলটা, দেখুন আজকালকার দিনের লড়াইয়ে সেই 71-এর যুদ্ধের মতো সই করে সারেন্ডার করছে এরকম হয় না। এরকম ফোন কল তারা নিশ্চয়ই আমেরিকাকেও করেছিল, এবং তারা ভারতকে যখন করে, আমি যেটা বুঝতে পারছি দুয়ে দুয়ে করে, যে আমেরিকা বলেছে তোমরা ভারতের সাথে কথা বলো, আমরা ডাইরেক্টলি বলবো না, তাই জন্য তারা বাধ্য হয় ফোন কলতে। এটা এক প্রকারের নতি স্বীকার। এবং আপনারা ভাববেন না যে এই ফোন কলগুলোর রেকর্ড থাকে না, সব থাকে। প্রয়োজন হলে হয়তো আমার মনে হয় পলিটিক্যাল লিডারশিপ, দেশের যারা পলিটিক্যাল লিডারশিপে আছে দেশের শাসনতন্ত্রে, আমাদের হয়তো শোনাবেন না, তাদের শোনাবেন। এবং আমারও সাধারণ মানুষ হিসেবে ক্ষোভ হয় যে আমরা কেন এরকম করে ছেড়ে দিলাম, কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা বার্তা গেছে এবং এখনো কেউ কিছু থেকে সরে বাড়িতে চলে আসেনি, এয়ারফোর্স, নেভি বা আর্মি। এবার 12 তারিখে কথা হবে, সেই কথাতে ভারত যদি স্যাটিসফাইড হয় ফাইন, আদারওয়াইজ উই স্টার্ট अगेन, দ্য রাউন্ড 2 স্টার্টস। এবং সেখানে আমার এই যে আমি আপনাকে বলছি, এতগুলো এয়ারফিল্ড, এত রাডার স্টেশনের নাম হচ্ছে, আমি নিজে কল্পনা করতে পারছি না যে চাকলালাতে গিয়ে কোনো রকম বাধা ছাড়া আমাদের মিসাইল ওখানে এরকম অবস্থা করে দিল। আমি আপনাকে বলছি, পাকিস্তান একদম অত্যাশ্চর্য হয়ে গেছে এই অবস্থাতে এইটা। এবং আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমেরিকাও অবাক হয়ে গেছে যে এই ক্যাপাবিলিটি ভারতের আছে। ওদের ক্যাপিটালের ওর পাশেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ওর পাশে এয়ারফোর্স একাডেমি, ওদের পাশে ক্যাপিটাল। কর্নেল দাস জানবেন আমি কি বলছি, আমি বেশি কথা বলতে চাই না এখানে, কিন্তু এরপরে আর উপায় ছিল না তাদের ওই ত্রাহি ব্যাপারটা করবার। প্রথমে তারা হয়তো তাদের বন্ধুদের সাথে করেছে, তারা যখন বলেছে না আমরা মনে হচ্ছে ভারতের যা মুড, আমি এটা অ্যানালিটিক্যালি দেখছি যে ওখানে ডাইরেক্ট করো, এবং সেখানে এবং এই যে ইউএস প্রেসিডেন্টের সবকিছু আমি করেছি, এই প্রবণতাটা একটা অদ্ভুত ব্যাপার, এবং সেটা আমরা ইউক্রেনেও দেখেছি, এবং উনি বলেছিলেন মিডল ইস্টেও আমি করে দেবো। এই আমিত্ব ভাবটা অনেক জায়গায় আজকাল রাজনীতিতে দেখা যাচ্ছে, এটা দুঃখের ব্যাপার। কিন্তু ভারত কি করে আটকাবে এটা? ওটা তো ওনার মিডিয়া, উনি তো করতেই পারেন। এবং যেমন বাংলাদেশ চাইছে এখানে শেখ হাসিনা কিছু না বলে, বাট আমরা কি করে আটকাবো? তো সেরকম ভাবে ভারতবর্ষ এটা পছন্দ করছে না, বাট এটা তো মানতে হবে উনি আমেরিকার রাষ্ট্রপতি, উনি কোনো ছোটখাটো গ্রামের মোড়ল না। তো ফলে ওনার একটা ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, ওটা করেছে, এবং ভারতবর্ষ এটা নিয়ে কথা বলছে না, বাট একবারও বলেনি কারো মধ্যস্থতা হয়েছে এখন অব্দি যতগুলো শুনেছি। পরে হয়তো অল পার্টি মিটিং এ কি বলবেন, ক্যাবিনেট কমিটিকে কি বলবেন আমি জানি না। আমি আশা রাখছি যে দেশের নেতৃত্ব দায়িত্ব ভাবে আমাদের আখেরটা বুঝেই একটা ভালো জিনিস আমাদের দেশকে উপহার দেবে।
একদমই তাই। ব্রিগেডিয়ার দাস, নিশ্চয়ই আপনি যখন বলছিলেন এবং যখন সেনারা আজকে প্রেস ব্রিফিং করেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে উড়ানের, বিশেষ করে সামরিক অসামরিক বিমান, যাত্রীবাহী বিমানের যাতে যাত্রীদেরও কোনো, তারা যাতে সুরক্ষিত থাকেন সেটার দিকে লক্ষ্য রেখে উড়ানের যেন ক্ষতি না হয় তার জন্য সতর্ক ছিল ভারত। সেনা তৎপরতায় পাকিস্তানের কোনো ড্রোনকে মাটিতে নামতে পর্যন্ত দেওয়া হয়নি, আজকে বারবার উল্লেখ করেছে সেনা। এবং সেই সঙ্গে পাকিস্তানের কতগুলো হাইটেক প্লেনকেও নামিয়ে দেওয়া হয়, ভারত নামিয়ে দেয়। সে প্রসঙ্গে ডিজিএমও কি বলেছে রাখবো আপনাদের সামনে। Sir, since the enemy has been talking about taking down our aerial platforms, it would be deemed fit in case we can reveal that we have taken down their fighter jets. What could be the number? Though you said that they may be not good to reveal the platforms, but since this has come from various quarters in Pakistan, so I believe that we need to answer, in case if you can, sir, if you may allow. The question is for me? Yes, sir. Okay, and if I get it right, you want to know how many of their planes we have downed? Yes, sir. Yes, sir. All right. See, as I said, their planes were prevented from coming inside our border. All right. So we do not have the wreckage with us, but definitely we have downed a few planes. Numbers, we would not like to hazard a guess out here. Okay. I have the numbers, okay, and we are getting into the technical details of it to establish it. So I would not like to put a figure at this time, but definitely there are losses from their side which we have inflicted. Were they fourth generation plus, sir? No, see, you're putting words into my mouth. Why do you say fourth generation? Let us make it high tech. কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, সত্যিই তো ভারতীয় সেনার এই শৌর্য, এই পরাক্রমে আমরা গর্বিত। পাকিস্তানের কতগুলো হাইটেক প্লেন ভারত নামিয়ে দিয়েছে একেবারে। সেই সংখ্যাটা তো যে এয়ার মার্শাল, যে অপারেশনাল চিফ, উনি বললেন। কারণ সমস্যাটা কি জানেন তো, যেই মুহূর্তে সংখ্যা বলবে সঙ্গে সঙ্গে লোকে ফটো চাইবে, যেটা বালাকোটের ব্যাপারে হয়েছিল। তো আমাদের যে প্লেনগুলি আমাদের যে মিসাইলগুলি ওদের প্লেনকে নামিয়েছে, আমাদের কাছে বর্তমান যে ওয়েপন সিস্টেম আছে সেটা আমি নাম করতে চাই না, এটা একটা পার্ট অফ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে। সেই যে মিসাইল যখনই এয়ারক্রাফট টেক অফ করবে সেইখানেই ওকে গিয়ে হিট করতে পারে, এবং সেইখানেই ওকে হিট করেছে। তো রেকেজ ওদের এয়ারপোর্টের কাছাকাছি আছে, এবং আমাদের কাছে টেকনিক্যাল ডিটেল আছে যে এই জিনিসটা এইভাবে এঙ্গেজড হয়েছে, যেটা সাধারণ জনসাধারণকে দেখালে তাকে বোঝানো একটা জটিল ব্যাপার। তো উনি একদম ঠিক বলেছেন যে আমাদের কাছে সব ডাটা আছে, কিন্তু আমি আরও কিছু খবর পাওয়ার পরে যখন সময় হবে। মানে এটা কিসের জন্য কৌশল? মানে এটাও একটা সামরিক কৌশল তো, যে কোনোভাবেই যেন পাকিস্তানের কাছে তথ্য না যায়, এবং সেই সঙ্গে এটাও বার্তা যে পাকিস্তানের এতগুলো হাইটেক বিমান নামিয়ে দিয়েছে ভারত। হ্যাঁ, আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের যত জঙ্গি প্লেন বা আমাদের মিসাইল সিস্টেম বা আমাদের গান সিস্টেম যেগুলি আমরা কিনি বাইরের থেকে, তারপর সেটা যে মডিফিকেশন হয় সেইটা কিন্তু একটা টপ সিক্রেট জিনিস। একটা মিসাইল বা এয়ারক্রাফট বা একটা কামানের আর্মামেন্টে বা অ্যামুনিশনের ক্যারেক্টারিস্টিক, সেইগুলি আমরা কাউকে জানতে দেই না। কারণ এটা যদি শত্রুপক্ষ জানে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, বিশ্বের বাজারে গিয়ে তার পাল্টা কিছু কিনবে, করে সেটার ব্যবস্থা নেবে। তো সেই সুযোগটা দেওয়া হবে না, তো সেটা হয় না। তো সেই জন্যই এয়ার মার্শাল বললেন যে আমার কাছে সব তথ্য আছে, সব আছে, কিন্তু আমি অপেক্ষা করছি, ঠিক সময়ে যখন দরকার হবে আমি বলতে পারবো। কারণ বালাকোটে এয়ারফোর্স এম্বারাসড হয়েছে যে আপনারা টার্গেট হিট করেছেন, এতজন মিলিটেন্ট মারা গেছে, এখন আমার ডেড বডি কোথায়? হ্যাঁ, কোথায় মারা গেছে, ফটো কোথায়? তো এইটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তো সেই জন্য এইটা কোনো মিথ্যা কথা নয়।
আর যেটা ব্রিগেডিয়ার দাস বললেন যে ওদের চাকলা এয়ারপোর্ট যখন হিট হয়েছে, ওদের সিট দ্বারা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই হয়েছিল সারগোদা। সারগোদা আপনারা যদি 65-এর ওয়ার এবং 71-এর ওয়ারের হিস্ট্রি পড়েন, ওটা ছিল মূল এয়ারফোর্স কেন্দ্র। এবং তারপরে হয়েছে স্কার্ডু, সেটা ট্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গায়। তো ওদের সিট দ্বারা ঠান্ডা হয়ে গেছে যে আমরা আর তাহলে কোথায় যাব। অ্যাজ ফার এজ ডোনাল্ড ট্রাম্প ইজ কনসার্ন, আমি একটু দুটো লাইন বলতে চাই। ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু ভারতবর্ষ কৃতজ্ঞ একটা কারণে, উনি ওনার প্রথম টার্মে এসে পাকিস্তানের কাছে যে অর্থ সাহায্য করত, যেই টাকায় পাকিস্তান করত, সেটা বন্ধ করে দেওয়াতে আজকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা ফ্লেমবয়েন্ট লোক, ওনার টুইট করবে, উনি সমস্ত ক্রেডিট নেবে। উনি কানাডাকেও দখল করে নিয়েছিল, পানামা ক্যানেলকে আমেরিকান ক্যানাল নাম দিয়েছিল, অনেক কিছু উনি বলে বেড়ায়, কারণ এটা ওনার লাস্ট টার্ম। উনি সব জায়গায় মানে বিতর্কিত হয়ে থাকতে চায় যাতে মিডিয়াতে ওনার নামটা থাকে। তো সেইটা নিয়ে আমাদের বেশি কিছু বলার দরকার নেই। কোনো রকম এগ্রিমেন্ট হয়নি সিমলা এগ্রিমেন্টের অর্থাৎ বোঝাই যাচ্ছে, আমরা আলোচনা করছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের একেবারে দিশেহারা অবস্থান, দিশেহারা হয়ে গেছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে শনিবার ফের গুলি চালিয়েছে পাকিস্তান। রাতের অন্ধকারে জম্মুর আরএসপুরার সুচেতগড় গ্রামে এক বাসিন্দার বাড়ির চৌহদ্দিতে এসে পড়ে পাক মোর্টার, যে ঘটনায় এখনো আতঙ্কে গ্রামবাসীরা। গভীর রাতে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে এলেও আজও থমথমে কাশ্মীর। দেখুন, সংঘর্ষ বিরতি ঘোষণার পরও গুলিগোলা ছুড়ে শনিবার রাতে ফের নিজেদের স্বভাব বুঝিয়েছে পাকিস্তান। রাতের অন্ধকারে জম্মুর আরএসপুরার সুচেতগড় গ্রামে এসে পড়ে পাক মোর্টার। স্থানীয় বাসিন্দা শাহিন কুমারের বাড়ির পাঁচিল ফুঁড়ে এমন বিপজ্জনকভাবে গেঁথে রইল সেটি, যে ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। সীমান্তে যখন সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান দুই দেশ, তারপরেও যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলার ঘটনা ঘটে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল আরএসপুরা সেক্টরের এই গ্রামে এসে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়ি, তার উঠানে পাঁচিলের ধার ঘেঁষে আছড়ে পড়েছে পাকিস্তানের মর্টার। পাকিস্তানের তরফে এইভাবেই হামলার ঘটনা ঘটছে। গ্রামবাসীরা তারা এখানে রয়েছেন, গ্রামবাসীরা এখানে এক প্রকার ভয়ের মধ্যে কাটাচ্ছেন। শনিবার জম্মুর এই আরএসপুরাতেই পাক সেনার গোলায় নিহত হন বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। গতকাল রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফে যখন গুলি চালানো হয়, ভারতীয় বাহিনী বিএসএফ পাল্টা তার জবাব দেয়। সেই সময় বিএসএফ এর সাথে গুলির লড়াই পাকিস্তানের যখন চলছে, সেই সময় একজন বিএসএফ এর ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ তার নাম, তিনি শহীদ হয়েছেন। রবিবার জম্মুর পালোরায় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে নিহত বিএসএফ আধিকারিককে জানানো হয় শেষ শ্রদ্ধা। শনিবার রাত তখন 8:15। সংঘর্ষ বিরতি ঘোষণার পর সবে শ্রীনগর ডাল লেকের ধারে আলো জ্বলে উঠেছে। তার কিছুক্ষণ পরেই যেন নাটকীয় বদল। ফের শ্রীনগরের আকাশে দেখা যায় লাল বিন্দু, সঙ্গে বিস্ফোরণের শব্দ। কতটা জোরে আওয়াজ হচ্ছে এখান থেকে অনেকটাই শোনা যাচ্ছে। ঘটনার সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যায় ডাল লেক সহ সংলগ্ন গোটা এলাকা। আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, গতকাল অর্থাৎ শনিবার দিনকে 8:45 থেকে 9:25 পর্যন্ত একাধিক আমরা ড্রোনকে দেখতে পেয়েছিলাম। 5 থেকে 10টি রেড ডটসের মতন, সেটা একেবারে শঙ্করাচার্য মন্দিরের পাশ থেকে ডাল লেকের ওপর থেকে যায়। গতকালকে সংঘর্ষ বিরতির বার্তা আসার পর থেকে কিন্তু গোটা উপত্যকা জুড়ে একটা খুশির পরিবেশ ছিল। ফের অর্থনীতির চাকা ঘুরবে এই একটা সম্ভাবনা যখন জোরালো হচ্ছিল, তখনই আচমকা সংঘর্ষ বিরতির 3 ঘন্টার মধ্যে এই গোটা চত্বর জুড়ে কিন্তু এক্সপ্লোশন বা বিস্ফোরণের আওয়াজ শোনা যেতে থাকে। তারপর থেকে গোটা যে উপত্যকার পরিবেশ তা কিন্তু একেবারে বদলে গিয়েছে, ফের একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। 22 এপ্রিল এই কাশ্মীরেই পর্যটকদের রক্তে ভিজে গিয়েছিল পেহেলগাঁওয়ের বৈসারন উপত্যকা। সেই ঘটনার প্রত্যাঘাতে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর পেরিয়ে গেছে 19টা দিন। রবিবারও পেহেলগাঁও, অনন্তনাগ, কুলগ্রাম সহ উপত্যকার একাংশে চলে চিরুনি তল্লাশি।
উপত্যকাতে সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত থাকা এবং সরাসরি জঙ্গিদের সাথে লিঙ্ক থাকা এমন বেশ কিছু ঠিকানাতে কিন্তু এই মুহূর্তে রেড চালাচ্ছে বা তথ্য তল্লাশ করছে জম্মু কাশ্মীরের SIA অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। আমরা জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই তদন্তকারী দলের তরফে যেটা জানানো হচ্ছে যে গত 48 ঘন্টাতে এই সমস্ত ঠিকানাতে কিন্তু বেশ কয়েকজনের গতিবিধি সন্দেহজনক তাদের লেগেছে এবং তারা ইতিপূর্বে এই উপত্যকাতে একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে তাদের যুক্ত থাকার প্রমাণও রয়েছে। সেই নিরিখেই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে যে এই দলের সাথে বৈশারণ ভ্যালি যারা অ্যাটাক করেছিল সেই সন্ত্রাসবাদী দলের কোনো যোগসূত্র রয়েছে কিনা। এখনো হামলাকারী জঙ্গিদের কেউ তদন্তকারীদের নাগালে আসেনি। সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। একেবারে কাশ্মীরের পরিস্থিতি আপনারা দেখতে পেলেন, তবে ভারত প্রথম থেকে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, তা হলো প্রত্যাঘাত হবে। সেটা সামরিকভাবে এবং কূটনৈতিকভাবেও যথেষ্ট পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করেছে। রাহুল দা, এই যে ভারতের কৌশল, এই যে স্ট্র্যাটেজি, যেখানে একটা বিষয় তো পরিষ্কার যেটা আমরা শুরু থেকে আলোচনা করছি যে জঙ্গি এবং জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে এবং তার পাশাপাশি যে একের পর এক বার্তা প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন তারা। দেখো দেবস্মিতা, সবসময় তো আমরা কূটনীতি বা রণনীতি নিয়ে ক্লিয়ার কোনো পারসেপশন আমাদের থাকে বা সাধারণ মানুষও তো আমরা অতটা জানি ততটা নয়, কিন্তু এখানে দুজন শ্রদ্ধেয় একজন কর্নেল আছেন, একজন ব্রিগেডিয়ার আছেন। আমি এখানে দু একটা কথা মনে করিয়ে দেবো। এই যে বারবার আমরা বলছি না পাকিস্তানের কথায়, আমি জানি না মধ্যস্থতা কে করেছে, যদি অভ্রর কথা ঠিক হয়, আমার কাছে কোনো খবর নেই যে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন মধ্যস্থতা স্টেটস করেনি, আমরা কারোর মধ্যস্থতা মানিনি, তাহলে সিজফায়ারটা হলো কেন? আমি যাচ্ছি, আমি আসছি কথা। যদি হয়ে থাকে তাহলে 1984 একসময় অপারেশন মেঘদূত হয়েছিল, 99-এ অপারেশন বিজয় হয়েছিল, 17-তে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এবং 19-এ বালাকোট স্ট্রাইক হয়েছে। এই প্রত্যেকটা স্ট্রাইকে পাকিস্তানকে সমুচিত জবাব ভারতবর্ষ দিয়েছে এবং তারপরেও কিন্তু পাকিস্তানের কোনো শিক্ষা পাপিয়া হয়নি, কারণ তারা এর থেকে কোনো শিক্ষা নেয়নি। একটু আগে বললো অভ্র যে দিস ইজ নট এ ওয়ার, দিস ইজ এ ওয়ার এগেনস্ট টেরোরিজম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। আমিও মানছি, কিন্তু মুশকিলটা কি জানো, আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান আর সন্ত্রাসবাদ দুটোকে আলাদা করে দেখতে পাচ্ছি না আমি। কারণ 2-3 দিন আগেই ঘণ্টাখানেক সঙ্গে সুমনের একটা অদ্ভুত স্টেটমেন্ট দিয়ে একটা কথা বলেছেন যে জঙ্গিস্তান। তো আজকে দাঁড়িয়ে যারা সেকেন্ড লাইভ অফ অ্যাকশনে শিশুদের ব্যবহার করে, যারা আজকে নিজেদের বিমানে নিজেদের নাগরিকদের পণবন্দি করে, তারা কতটা ভয় পেয়েছে এবং তাদের এই অসুস্থতা, এটা রাষ্ট্র ব্যবস্থার অসুস্থতা। সুতরাং এখানে দাঁড়িয়ে পাকিস্তানকে বিশ্বাস করার মতো কোনো জায়গা আছে কি? বারবার তুমি দেখো, বারবার যেখানে যেখানে ইন্ডিয়া স্ট্রাইক করেছে, ইন্ডিয়ার সমুচিত জবাব দেওয়ার কথা বলেছে, প্রত্যেকবার পাকিস্তান পিছিয়েছে। আমি মানছি ভারতীয় সেনাকে কর্নিশ আমার, কিন্তু দাঁড়িয়ে এখানে এদের যে বিশ্বাস করে সিজফায়ার করার পরে সঙ্গে সঙ্গে পাল্টা রিটালিয়েট করলো। না রাহুল, এখানে একটা কথা আছে, রাহুল এখানে একটা কথা আছে, আপনি সিজফায়ারের একদম আপনার কাছেই আছে, এখানে একটা কথা আছে, সিজফায়ারের কথা বলছেন যে যেখানে বারবার আপনিই বলছেন বা আমরা প্রত্যেকে জানি যে পাকিস্তানের সরকার একেবারে পাক সেনার হাতে তার লাটাইটা থাকে, কিভাবে আকাশে কোন পথে যেটা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস গতকাল উল্লেখ করেছেন। তো সেখানে পাক সেনার কাছে পাক সেনা নিয়ন্ত্রণ করছে তো গোটা বিষয়টা আদৌ কি পাকিস্তানের হাতে আছে? আমরা জানি না, আমি সাপোর্ট করছি না কিন্তু কোনোভাবে, আমি সেই কথাটাই বলছি। শেষ করি, এই যে বললো না এগেইনস্ট 100বার তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধেই যুদ্ধ, কিন্তু একটা সন্ত্রাসবাদী দেশ যেটাকে জঙ্গিস্তান বলছে কেন? যে ওখানে এরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণে নেই, এরা নয় সেনার নিয়ন্ত্রণে আছে আর আছে জঙ্গিদের নিয়ন্ত্রণে। যে জঙ্গিরা মারা গেলে এরা পতাকা পর্নি দিয়ে তাদের বীরের সম্মান দেয়, তাহলে সেই রাষ্ট্রের কাছে কি এক্সপেক্ট করা যায়? আজকে ভারতবর্ষ কি মনে করে যে এদের বিশ্বাস করে কোথাও কোনো জায়গা রাখবে এরা? আজ আমি রবীন্দ্র কথা মানলাম যে সমস্ত জায়গায় দিয়ে এখানে খালি বোমাবাজি করে গুলি করে কোনো যুদ্ধ চলতে পারে না, কিন্তু এখানে দাঁড়িয়ে এরা কি শোনার মতো জায়গায় আছে? বারবার তুমি উড়ি বলো, পাঠানকোট বলো, অক্ষরধাম বলো, কার্গিল বলো, পার্লামেন্ট অ্যাটাক বলো, তুমি অমরনাথ মন্দির, অমরনাথ যাত্রা বলো, সব জায়গায় এরা কিন্তু বারবার সুযোগ পেলেই কেউটা সবার মতো ফোনা তুলেছে। সুতরাং এমন একটা দেশের বিরুদ্ধে শুধুমাত্র কি এদের বিশ্বাস করে সিজফায়ার করে কোনো জায়গা আছে? এবং সেইটা হবে কেন এবং কার মধ্যস্থতা সিজফায়ার হলো সেটা জানার অধিকার আমি বিশ্বনাথ স্যারের ব্যাপারে বললাম যে উনি বোধহয় দুপুরের পরে নিউজ দেখেননি। আমার রাহুলদার ব্যাপারে সেম জিনিসটা বলতে হচ্ছে। রাহুল দা মাঝখানে শুনুন না একটু মন দিয়ে শুনুন। উনি দুপুরের পর থেকে নিউজটা কেন শোনেননি বা জানেন না আমি বলছি, তার কারণ হচ্ছে
অলরেডি সেনাবাহিনী বলে দিয়েছে অপারেশন সিন্দুর ইজ স্টিল গোইং No, no, অন, exactly. আমি তা বলিনি, স্টিল অন্য। গোইং অন। না, না। তাহলে এই কথাটা যদি আমি Misquote ধরি করছো সত্যি তুমি, হিসাবে, না, আমি তা তাহলে বলিনি। রাহুলদার একটা কথাও কিন্তু না, না, সত্যি বলে অব্রাহাম আমি বলছি না, চক্করে misquote করছো, মাঝখানে সত্যি মিথ্যে বলবেন কথা না, নয়, আমি বলি মাঝখানে বলবেন না, আমি please, শেষ করে কথা আরে বলি। ঠিক আছে, আরো বলবেন, দাঁড়ান, না, একটা কথা জিজ্ঞেস করতে আমরা পারবো। এমন একটা পরে আরে তোমার সাথে ঝগড়া হচ্ছে না আমার। কি মুশকিল? এবার আমার বক্তব্য হচ্ছে, আমরা দেখুন একদিকে দেখলাম যে পাকিস্তানের সঙ্গে এরকম ধরনের সামরিক আদান প্রদান, যেখানে পাকিস্তানের মোটামুটি কিছু জঙ্গি এসে তো প্যান্ট খুলে দেখেছিল কারা হিন্দু, এখানে পাকিস্তানের আর্মির প্যান্ট খুলে গেছে মোটামুটি 3 দিনে, সেটা আমরা দেখলাম। কিন্তু তার সঙ্গে আরো অভিনব কিছু জিনিস দেখলাম। আমরা দেখলাম IMF থেকে লোন নিয়ে একটা রাষ্ট্র ভাবছে তারা নাকি আমাদের সঙ্গে লড়াই করবে, এই অবস্থা। আমরা দেখেছি একজন MP পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ভ্যাভা করে কাঁদছেন যে আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও। আমরা দেখেছি ডিফেন্স মিনিস্টার অফ পাকিস্তান, উনি একটা পুরো বিশ্বব্যাপী পরিচিত একটা নিউজ মাধ্যম, সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে তোতলে গেছেন। উনি কোনো প্রমাণ দিতে পারছেন না, কিছু বলতে পারছেন না। এই ধরনের পাকিস্তানি যাত্রা। কিন্তু আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে বসে কিছু শক্তিরা রয়েছে যারা বকলমে পাকিস্তানের ন্যারেটিভটা কিন্তু এখানে চালানোর চেষ্টা করে। আপনার কথা বলিনি তো, আপনার গায়ে লাগছে কেন? আমি বলছি একটা পলিটিক্যাল পার্টি যাদের একজন নেতা এখানে বলে মিনি পাকিস্তান বানাচ্ছি, একটা পলিটিক্যাল পার্টি যার সর্বোচ্চ নেত্রী পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে দুবার আলাদা করে মিটিং করেন, তারা বসে বড় বড় ডায়লগ এখানে অবান্তর কথা বলছো। তাহলে প্রশ্ন করতে পারি, তাহলে আমিও প্রশ্ন করতে পারি যে তোমাদের এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, হয়েছে এবার বলতে পারি, আমাদের রাজ্য তো পুরোপুরি হয়েছে তো, এবার বলি পুরোপুরি জঙ্গিদের। আমি বলি, এবার বলি, আমাদের রাজ্যে যখন পাকিস্তানের সঙ্গে এই অবস্থা, তখন আসানসোলে পাকিস্তান জিন্দাবাদ। আজকে দাঁড়িয়ে যাদের নিয়ে ঝামেলা বা যাদের ধরার জন্য ভারতবর্ষ রিটেলিয়েট করলো, সেই জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি, সেই জঙ্গিদের আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আজকে দাঁড়িয়ে সাধারণ মানুষ যদি তাদের আশ্রয় দিয়ে থাকে, তারা কারা তাদেরও ঠিক করা যায়নি। আজকে দাঁড়িয়ে আভ্যন্তরীণ জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ এখনো খুঁজে বার করতে পারেনি এই জঙ্গি কারা, ব্যর্থ দেখাতে। তাদের জন্য ইন্টারনেশনাল করলো কেন? পেহেলগাঁওতে ইন্টারনেশনাল কে বলে? উত্তরটা কে দেবে? আপনার এই বড় বড় কথা বলে লাভ নেই, খালি বড় বড় উত্তর তোমাকে দিতে হবে। কেন ইন্টারনেশনাল করলো? কেন ইন্টারনেশনাল করলো? উত্তর দেবে না। আপনি দেশের সিকিউরিটি তুমি তো আপনি চিন্তিত, লোকগুলো মারা গেল কি করে? কেন লোকগুলো মারা গেল? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন জঙ্গিদের ধরা যায় না? এই রাজনৈতিক আচারচি থেকে আমরা বেরোলাম, কারণ ভারতের তরফ থেকে যেটা একেবারে স্পষ্ট সেটা বলে দেওয়া হয়েছে যে সব রকম পরিস্থিতির জন্য কিন্তু দেশ তৈরি রয়েছে। আর সেই পরিস্থিতিতে ব্রহ্মোস শুধু একটি হাতিয়ার নয়, ব্রহ্মোস একটি বার্তা। লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের উদ্বোধনে ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেখুন, ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल्स में से एक है। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। ব্রহ্মোস ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটি। ভারত পাক অশান্তির আবহে উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানার উদ্বোধন হল রবিবার। সেই অনুষ্ঠানে অপারেশন সিঁদুর নিয়ে বড়সড় দাবি করলেন যোগী আদিত্যনাথ। ब्रह्मोस मिसाइल क्या होती है, अभी आपने ऑपरेशन सिंदूर के अंदर इस मिसाइल के पराक्रम की एक झलक देखी होगी। 21 শতকের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস নামকরণ হয়েছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে। জল, স্থল ও আকাশ থেকে যে কোনো জায়গায় দিন রাত যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যায়। রেঞ্জ 290 থেকে 800 কিলোমিটার। साथियों, हर भारतीय को गर्व होता है जब वो सुनता है कि भारत में बनी ब्रह्मोस मिसाइल अपनी कैटेगरी में सबसे घातक और सबसे आधुनिक मानी जाती है। মাটি থেকে মাত্র 5 মিটার উচ্চতায় উঠতে পারে, আবার 15,000 মিটার ওপরেও উঠে যেতে পারে ব্রহ্মোস। ওজন 3000 কেজি। 200 থেকে 300 কেজি অস্ত্র বহন করে নিয়ে গিয়ে আঘাত হানতে সক্ষম। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। গতিবেগ মাক 3, অর্থাৎ শব্দের গতির 3 গুণ বেগে ধেয়ে যায় লক্ষ্যের দিকে। ব্রহ্মোসের নতুন প্রজন্মের নাম ব্রহ্মোস এনজি। গতি ও পাল্লা আগের ব্রহ্মোসের মতোই, কিন্তু ওজন ও দৈর্ঘ্য কমানো হয়েছে। ব্রহ্মোস ইজ আ ভেরি সুপারসনিক মিসাইল, যেটা ভারতের নিজস্ব অ্যাচিভমেন্ট বলবো, এবং তার জন্য নতুন একটা ফ্যাক্টরি যেটা শুরু হচ্ছে, এবং সেটার পরে ইন্ডিয়া কিন্তু একটা ম্যাপে খুব বড় জায়গা ধারণ করবে।
2001 সালের 12 জুন ওড়িশার চাঁদিপুরে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয় ব্রহ্মোস। তারপর থেকেই ভারতীয় সেনাবাহিনীর প্রথম পছন্দ এই ক্ষেপণাস্ত্র। पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद को कुचलने के लिए हम सबको एक स्वर से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में पूरे भारत को, पूरे उत्तर प्रदेश को मिलकर के इस अभियान के साथ जुटना होगा। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর অধীন নির্মাণকারী সংস্থার ব্রহ্মোস এয়ারস্পেস, তাদের সদর দপ্তর নতুন দিল্লিতে। এছাড়া হায়দ্রাবাদ, নাগপুর, তিরুবনন্তপুরম, পিলানিতে রয়েছে ইউনিট। সেই তালিকায় জুড়ল লখনৌয়ের নাম। 2021 সালে নতুন এই কারখানার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে নতুন এই কারখানায়। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।